শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সমাবেশে বক্তারা কি বলছেন, বিস্তারিত আমাদের জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কলেজ গেট এলাকায়। এখানে আসলে মুক্তিযুদ্ধ টাওয়ারের সামনে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান, তারা কিন্তু একটি ব্যানারে আসলে আজকে এখানে একটি বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করছেন। এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে মিছিল থেকে যুক্ত আছি। আপনারা দেখছেন এখানে কিন্তু তারা রাজধানীর শ্যামলীর দিকে আসলে তাদের এই মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আসলে মুক্তিযোদ্ধার সন্তান এবং যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন তারা আসলে এখানে তাদের আজকের যে কথা সেটি হচ্ছে যে সরকার যে কোটার যৌক্তিক সংস্কার করেছে সেইটি কিন্তু ছাত্ররা মেনে না নিয়ে তারা কিন্তু আবারও আসলে বিক্ষোভ চলমান রেখেছে এবং এই বিক্ষোভে একটি তৃতীয় পক্ষের কথা তারা বলছেন যে জামাত বিএনপি তারা কিন্তু ছাত্রদের সাথে ঢুকে গিয়ে দেশব্যাপী একটি নাশকতা এবং অগ্নি সন্ত্রাস করছে। এর আসলে তারা প্রতিকার চান, বিচার চান। তারা কিন্তু আসলে কোনোভাবেই এটি আসলে মেনে নিতে পারছেন না। তারা কিন্তু বারবার বলছেন যে তারা যেমন একাত্তরে তাদের হাত আবারও যদি প্রয়োজন হয় তারা কিন্তু এমনটিও বলেছেন, আবারও কিন্তু এই বয়সে তারা রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছেন। এখানে দেখছেন যে তারা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এখানে তাদের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সহ যুদ্ধাহত যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারাও কিন্তু আসলে এই মিছিলে তাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা কিন্তু সরাসরি দেখছেন আসলে রাজধানীর কলেজ গেট এলাকা থেকে। এখানে তারা দেশব্যাপী যে চলমান কোটা আন্দোলন, এটি যারা তৃতীয় পক্ষ যারা ব্যবহার করছে তাদেরকে দমনের জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য মুক্তিযোদ্ধারা আজকে এখানে আসলে বিক্ষোভ মিছিল করছে। এ ছিল রাজধানীর কলেজ গেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে শহরের নিম্নাঞ্চলে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বসত বাড়িতে কি পানি অবস্থা দেখছেন? এছাড়াও এ নিয়ে জনপ্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে গত 5 দিন ধরে পার্বত্য জেলা বান্দরবানে যে টানা বর্ষণ হচ্ছে, এই বর্ষণের ফলে বান্দরবানের যে নিম্ন এলাকাগুলো রয়েছে এখানে আসলে পানিবন্দী রয়েছে বেশ কিছু মানুষ। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি কেচিংঘাটা এলাকা, এটি একটি নিম্ন এলাকা। এটার পার্শ্ববর্তী রয়েছে সাঙ্গু নদী। সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এই যে কেচিংঘাটার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এটি একটি মূল সড়ক, মূল সড়কে এখন কিন্তু নৌকা চলছে, কেননা যে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ যে স্বাভাবিক জীবনযাত্রায় একটা আসলে প্রভাব পড়েছে। একদম সড়কের উপরেই নৌকা চলতে আমরা দেখছি। একইভাবে আমরা গতকাল থেকে বান্দরবানের যে ইসলামপুর, আর্মিপাড়া থেকে শুরু করে সাইঙ্গা সড়ক, বিভিন্ন এলাকায় আসলে পানি উঠেছিল। আসলে মানুষ নানা প্রশ্ন তুলে থাকে। পার্বত্য এলাকায় বারবার এরকম বন্যার প্রশ্নটি আসলে তুলে থাকেন। এই বিষয়টি নিয়ে আসলে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, বান্দরবান শহরের থেকে পানি নামার যে মেসকি ছড়া, সেই মেসকি ছড়া দিয়ে দ্রুত পানি না নামার কারণে বান্দরবানের যে নিম্ন এলাকাগুলো রয়েছে এখানে আসলে পানিবন্দী থাকে মানুষ, যার কারণে যে মানুষের জীবনযাত্রায় একটা দারুণভাবে একটা প্রভাব পড়ে। আমরা গত বছর দেখেছি বান্দরবানের ইতিহাসের ভয়াবহ বন্যায় আসলে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি এখনো পর্যন্ত আসলে মানুষ কাটিয়ে তুলতে পারেনি। কিন্তু এবারের যে বর্ষার শেষ সময়ে এসে আবারও নতুন করে যে বন্যা তৈরি হয়েছে বান্দরবানে, এতে করে মানুষের জীবনযাত্রায় একটা প্রভাব পড়েছে। এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, নিম্ন এলাকায় বিভিন্ন বসত বাড়ি রয়েছে। আসলে মানুষ এখান থেকে সরে উঁচু যে জায়গাগুলো রয়েছে, ভবনগুলো রয়েছে, ভবনে গিয়ে তারা উঠেছে। আমরা দেখেছি আর্মিপাড়ায় গতকাল রাতে যখন পানি উঠে তারা পার্শ্ববর্তী যে উপজেলা পরিষদ রয়েছে, উপজেলা পরিষদে তাদের মালামাল নিয়ে তারা আশ্রয় নিয়েছিল।
ঠিক একইভাবে এখানে যে নিম্ন এলাকায় যে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট রয়েছে, দোকানপাটগুলো সকাল থেকে বন্ধ রয়েছে। সড়কের উপর দিয়ে নৌকা চলছে, মানুষজন পানি পার হয়ে আসলে তাদের যে দৈনিক কাজকর্মে আসলে যাচ্ছেন। একটু আগে এই এলাকাটি পরিদর্শন করেছেন বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম। তিনি এখানে ঘুরে দেখেছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন আসলে বন্যা দুর্গত মানুষের দেখার জন্য তিনি এসেছেন, মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি রক্ষার জন্য তিনি এসেছেন। যারা দুর্গত মানুষ তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এছাড়া সাহায্য সহযোগিতা, সরকারি যে সহযোগিতা, সেই সহযোগিতার আশ্বাসও তিনি আসলে দিয়েছেন। জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আসলে বলেছেন লামার যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে সেখানকার অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। বান্দরবানের যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের সহযোগিতার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভোলায় নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বৃষ্টির পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পানি আসলে কতটা নেমেছে, মানুষের ভোগান্তি কি কমেছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। ডানা যে অবস্থা বিরাজ করছে, গত দুদিন তো টানা বর্ষণ ছিলই এবং একই সাথে আজকে আবার নতুন করে বর্ষণ শুরু হয়েছে, যে কারণে যে সমস্ত নিম্নাঞ্চলে পানি ঢুকেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে সমস্ত এলাকায় কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে নতুন করে আবার বন্যার আশঙ্কা করা হচ্ছে, কারণ আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে অমাবস্যার প্রভাবে এবং উজানের পানির চাপে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপরে ছিল এবং যেটি এখনো বহমান রয়েছে এবং বিকেল নাগাদ এ পানির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা করছে। এবং যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখা গেছে যে আবারও নতুন করে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং একই সাথে সেই সমস্ত মানুষজন আবারও দুর্ভোগে পড়বেন বলে আমরা জেনেছি এবং দুর্গত এলাকার মানুষও তেমনটি বলছিল। তো এখনো যে অবস্থা আমি রয়েছি ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের একটি স্পটে, আপনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জলাবদ্ধতার দুর্ভোগ কিন্তু এলাকাবাসী পোহাচ্ছেন। আমরা একটু একজন দুর্গত মানুষের সাথে কথা বলবো। এই যে টানা বৃষ্টির কারণে আপনাদের কি ধরনের অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হয়েছে যে আমাকে ওই যে মাছগুলা ছাড়ছি, আমাকে মাছটা শুশুনি আইয়া গেছে গিয়া বইরা আর আমার বাড়ি ঘর ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। আমরা আড়া চলাই খুবই অসুবিধা, খাওয়া লয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে মানুষের আসলে দুর্ভোগের যেন সীমা নেই, তারা এই গত 3 দিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, একটু তার কাছে জানতে চাইবো আপনাদের কি অসুবিধা হচ্ছে এই যে পানিবন্দী থাকার কারণে? পানিবন্দী থাকার কারণে আমার প্রচুর টাকার মাছ চলে গেছে বন্যার পানিতে, বৃষ্টির পানিতে। আর আমরা হাঁটা চলা করতে খুব অসুবিধা, আমার বাড়ি ঘর সব তলায় গেছে, পানিতে ডুবে দিয়েছি, আমরা চলাফেরা করতে খুব অসুবিধা। ডানা যেমনটি শুনছিলেন যে আসলে আমরা আবহাওয়া অধিদপ্তরও কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে বলছিলেন, তারা বলছিলেন যে গত দুদিনে কিন্তু উপকূলীয় জেলা ভোলায় কিন্তু 230 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এটি কিন্তু এ মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এবং একই সাথে সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটিও গড়ে 4 থেকে 5 মিলিমিটার ছাড়িয়ে গেছে। তো এই যখন অবস্থা, এই অবস্থা থেকে আসলে মানুষজন কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন। একদিকে যেমন টানা বর্ষণ হচ্ছে এবং অন্যদিকে যে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং মেঘনার পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ার কারণে যে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের এমন কোনো এলাকা নেই, এমন কোনো গ্রাম নেই যেগুলোতে পানি না ঢুকেছে। এই একটি অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে বিকল্প যে বেড়িবাঁধের বিষয়টি বারবার এলাকার মানুষ তুলে আসছিল, জনপ্রতিনিধিরা তুলে আসছিল, দুর্গত এলাকার মানুষজন তুলে আসছিল। তো এখন পর্যন্ত তাদের যে দাবি সেটি কিন্তু বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি। মানুষজন কিন্তু এখনো মানুষজন কিন্তু এই দুর্গত অবস্থায় রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলায় যে জোয়ারের পানি এবং টানা বর্ষণে যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ডানার কাছে। ডানা। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বাগেরহাটের পৌর শহরের বেশিরভাগ এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভা কি ব্যবস্থা নিয়েছে? গেল 3 দিনের টানা বর্ষণে বাগেরহাটের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। বাগেরহাটের বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি, বেশিরভাগ এলাকায় কিন্তু এখন হাঁটু পানি রয়েছে। অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে, অনেকের রান্নাঘরেও পানি রয়েছে। সে মানুষ নানান রকম ভোগান্তিতে রয়েছেন। আমরা দেখেছি বাগেরহাট শহরের বিভিন্ন যে বড় সড়ক রয়েছে, মিঠাপুকুর পার আর প্রধান ডাকঘরের সামনে, ভিআইপি মোড় সহ বিভিন্ন জায়গার সড়ক কিন্তু পানিতে নিমজ্জিত ছিল এবং এখনো অনেক এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র বলা যায় এই এলাকাটিকে, স্টেডিয়ামের পাশে নাগেরবাজার এলাকা। এই জায়গাটাইও কিন্তু পানিমগ্ন রয়েছে। এখানে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 3 দিন ধরে তারা কিন্তু পানিবন্দী রয়েছেন। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু পানি উঠে গেছে। এছাড়া এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকায় যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো ঠিকঠাক সচল না থাকার কারণে কিন্তু এই পানিবন্দী, এবং এই এলাকার পাশেই রেলওয়ের একটি লেক ছিল, সেই লেকটি বালি দিয়ে ভরাটের কারণে জলাবদ্ধতা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এছাড়া আপনাদেরকে যদি বাগেরহাটের অন্যান্য এলাকার কথা বলি, বাগেরহাটের নিম্ন অঞ্চলও কিন্তু প্লাবিত হয়েছে। রামপাল, মোরেলগঞ্জ, মোংলা এবং শরণখোলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে শতাধিক মৎস্যঘের কিন্তু ভেসে গেছে, যার ফলে মানুষ কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়েছে। আমরা বাগেরহাট পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই বৃষ্টিতে তাৎক্ষণিকভাবে পানিবন্দী নিরসনের জন্য তারা তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে পৌর এলাকার মধ্যে 5 কিলোমিটার ড্রেনের কাজ চলছে, সেই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন পৌরবাসী পানিবন্দী থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন আমাদেরকে পৌর কর্তৃপক্ষ। এছাড়া মানুষের দুর্ভোগের কথা আমরা যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বাগেরহাটের যেসব বস্তি এলাকা আছে সেসব এলাকায়ও কিন্তু পানি প্রবেশ করেছে এবং তাদের ঘর এবং রান্নাঘর কিন্তু পানির নিচে আছে, যার ফলে তারা রান্না করে খেতে পারছে না। এবং বিভিন্ন সময় বন্যা বা এরকম পানিবন্দী থাকলে বিভিন্ন সংস্থা যে খাবার বা সহযোগিতা করে, এবার কিন্তু সেই সহযোগিতাও তারা পায়নি। অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ভাই শুধু খবর দিয়ে লাভ হবে না, আমাদেরকে খাবারও দিতে হবে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে পানিবন্দির সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কোটা আন্দোলন নিয়ে সড়কে বিক্ষোভ ও অবস্থান করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে কান্দিরপাড় জেলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, শিক্ষার্থীরা কি বলছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় কোটা আন্দোলন নিয়ে সড়কে বিক্ষোভ ও অবস্থান করছে শিক্ষার্থীরা, সেখান থেকে সরাসরি যুক্ত হলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের বাজারে চড়া দরে বিক্রি হচ্ছে নিত্যপণ্য, নাবিশ্বাস জনজীবনে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
নাজিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাজার দর নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেটি বলছেন নিত্যপণ্যের তেমন কোনো সুখবর নিতে পারছি না, কারণ এখানে দাম বাড়ছে। আমরা যে বাজার হচ্ছে এই বাজার আসলে যেটি দেখেছি, এখানে পেঁপে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটি আমরা জেনেছি গত সপ্তাহে ছিল 65 থেকে 70 টাকা, সেটি এই সপ্তাহে এসে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি এখানে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, কারণ গত মাসখানেক ধরে কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী। পাশাপাশি টমেটো, পেঁপে, ঢেঁড়স, সিম, পটল, ফুলকপি থেকে শুরু করে যতগুলো নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে সবগুলো দামই ঊর্ধ্বমুখী, কারণ এখানে 80 থেকে 100 টাকার নিচে তেমন কোনো ধরনের সবজি নেই। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, গত কয়েকদিনের সহিংসতা, যানবাহন চলাচল বন্ধ এবং বৃষ্টির কারণে মূলত এসব সবজির দাম বাড়তি, কারণ সরবরাহ কম থাকার কারণে মূলত দাম বাড়তি হয়েছে বা দাম বেশি হচ্ছে। কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা যদি বলছেন কোনো না কোনো একটা অজুহাত দিয়ে মূলত ব্যবসায়ীরা এইসব পণ্যের দাম বাড়াচ্ছে, যেহেতু এটি পচনশীল পণ্য, কিন্তু তারপরেও ব্যবসায়ীরা কোনো না কোনো মাধ্যমে 2-3 টাকা বা 5 টাকা বাড়িয়ে এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। আরেকটি বিষয়, আমরা এখানে যেহেতু সবজির বাজারের পাশেই মাছের বাজার রয়েছে, এখানে দেশি যেসব মাছ রয়েছে আসলে 350 থেকে 400 টাকার নিচে তেমন কোনো মাছ নেই, কারণ এখানে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস যতগুলো মাছ রয়েছে সবগুলো 400 থেকে 450 টাকার উপরের প্রতি কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী, কারণ এখানে যে সামুদ্রিক যেসব মাছ রয়েছে তার মধ্যে সবগুলোই 800 থেকে 1000 টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা যদি বলছেন গত কয়েকদিনের সহিংসতা পরিস্থিতির কারণে মূলত মাছ সহ নিত্য প্রয়োজনীয় সবগুলোর দাম সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যদি বলছেন যে বাজার প্রতিষ্ঠান রয়েছে সহ সবগুলো তাহলে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও বাজার থেকে আমার কাছে নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী সব নিত্যপণ্যের দর, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দেশে চলমান অস্থিরতার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। কুষ্টিয়ায় বাজারগুলো একেবারে টালমাটাল, সব ধরনের পণ্যের দামই বেড়েছে কয়েক গুণ করে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি আজকের এ বাজারের বাজার দর জানাই, যেমন কুষ্টিয়ায় আলু 10 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মরিচ কেজিতে একদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, এবং বেড়েছে পেঁয়াজের দামও, অর্থাৎ কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সবজির যে বাজার সে বাজারটি ঊর্ধ্বমুখী, অর্থাৎ সব ধরনের পণ্যের দামই বেড়েছে কয়েক গুণ করে। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে এই যে কয়েকদিনের সহিংসতা এবং কারফিউর প্রভাব পড়েছে বাজারে, এছাড়াও গত 2 দিন ধরে কুষ্টিয়ায় ব্যাপক বৃষ্টি হচ্ছে, যার কারণে বাজারে পণ্যের আমদানি কমেছে, আর এই আমদানি কমার কারণেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আর এই যে দ্রব্যের দাম বৃদ্ধি, এর প্রভাব কিন্তু পড়েছে সরাসরি জনজীবনে, অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে যে কোনো অজুহাতেই প্রতিনিয়তই পণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, যার ফলে তাদের কিন্তু আয় ব্যয়ের সমন্বয় হচ্ছে না এবং ফলে চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে তারা। তাই তারা বলছেন যে কোনো মূল্যে এই পণ্যের দাম নিয়ন্ত্রণের কথা। এদিকে যদি আরেকটি বিষয় জানাই, যে সবজি ছাড়াও বেড়েছে ডিমের দামও, যেমন ডিমের 45 টাকা হালি থেকে এখন বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা হালি। এছাড়া মাছ মুরগির যে বাজার সেটিও রয়েছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ আমরা বলতে পারি সব ধরনের পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী, বাজার একেবারেই টালমাটাল। এছাড়াও যদি আমি জানাতে চাই যে চালের দামও একদিনের ব্যবধানে কিন্তু কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম কেজিতে 2 টাকা করে বেড়েছে, অর্থাৎ সরু যে মিনিকেট চাল সেটি কিন্তু 68 থেকে বাজারে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং মোটা আটাশ চাল 54 থেকে 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি চাল থেকে শুরু করে ডাল, সবজি, মাছ, মাংস সব ধরনের পণ্যের দামই কিন্তু বাড়তে শুরু করেছে এবং বেড়েই চলেছে, যার প্রভাব পড়ছে যারা নিম্ন এবং মধ্য আয়ের খেটে খাওয়া মানুষ তাদের উপরে। তাই তারা বলছে যত দ্রুত সম্ভব এই বাজারটিকে
নিয়ন্ত্রণের করার কথা। আর এ বিষয়ে আমি যারা বাজার মনিটরিংয়ের সাথে জড়িত আমি তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং কর্মকর্তারা যেটি বলছেন বরাবরের মতো যে আসলে তারা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন। তবে আমরা সকাল থেকে বাজার ঘুরেছি, কোথাও কোনো অভিযান বা কোথাও কোনো বাজার মনিটরিংয়ের ছিটেফোঁটাও দেখিনি। তাই সর্বশেষ এটাই বলা যায় যে সাধারণ মানুষের দাবি যে কোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে এই বাজারকে নিয়ন্ত্রণ করা হোক। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। এদিকে খুলনায় মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী হলেও সবজির দাম কমেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুর ইসলাম রকি। খুলনায় কিন্তু দ্রব্যমূল্যের আসলে অস্থিতিশীল একটি অবস্থা বিরাজ করছে। আমরা বিভিন্ন বাজার ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে শাকসবজির বাজারতে কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও মাংসের বাজার কিন্তু আসলে অনিয়ন্ত্রিতই বলা যেতে পারে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালের যে বাজার সেখানেও কিন্তু আসলে দাম ঊর্ধ্বমুখী। খুলনায় আজ কিন্তু ঝালের কেজি বিক্রি হচ্ছে 240 টাকা, যেটা কিন্তু কয়েকদিন আগেও 120 থেকে 130 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি কচুরমুখী 50 টাকা, ভেন্ডি 60 টাকা, লাউ 40 টাকা পিস, বরবটি 70 টাকা, চাল কুমড়া 40 টাকা পিস, বেগুন 50 টাকা, পটল 25 টাকা, গাজর 200 টাকা। আরেকটু বলে রাখি যে গাজরের দামও কিন্তু আসলে অনেক বেশি, কারণ এইটার দাম এটা বিদেশি বলে এটার দাম বেশি হচ্ছে। পাশাপাশি চালের বাজারে ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি, চালের বাজারের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি চালেরই কিন্তু 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। বাসমতি চাল আগে 78 টাকা বিক্রি হলে এখন 84 টাকা, মিনিকেট 60 টাকা বিক্রি হলে এখন 65 টাকা, 28 হাইব্রিড 50 টাকা বিক্রি হলে এখন 54 টাকা, এবং হীরা মোটা যেটা আছে সেটা 40 টাকা বিক্রি হলে এখন 35 থেকে 40 টাকা। পাশাপাশি মুরগির মাংস এবং গরুর মাংসের দামও কিন্তু ঊর্ধ্বগতিতে। গরুর মাংস 720 থেকে 750 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগির দাম 150 টাকা থেকে বেড়ে 160 টাকা হচ্ছে। কিছুটা দাম কমেছে কক এবং সোনালী, যেগুলা প্রায় 50 থেকে 60 টাকা কেজিতে কমে কক এবং সোনালী 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম ঊর্ধ্বমুখী, রুই মাছ কেজিতে 450 টাকা করে বিক্রি হচ্ছে, এবং ট্যাংরা মাছ 450 টাকায়। পাশাপাশি দেশি যে মাছ, দেশি মাছের আসলে চাহিদা অনেক বেশি, দেশি মাছ প্রায় 1200 থেকে 150 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। তো খুলনার বাজারগুলো আসলে যেটা দেখতে পেলাম যে দেশি মাছ এবং দেশি মুরগির দাম বেশি, পাশাপাশি কিন্তু চালের বাজারও ঊর্ধ্বমুখী। কিছুটা নিয়ন্ত্রণে আছে শাকসবজির বাজার। খুলনা থেকে এটা ছিল আমাদের সর্বশেষ খবর। ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর অর্থাৎ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের কাশর এলাকায় রয়েছি। আমার পেছনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি শান্তিপাড়া শেষ মোড় থেকে পুলিশ লাইন্স পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সেই রাস্তাটি। এই রাস্তাটি কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর ধরে খানাখন্দে ভরপুর, এবং যার কারণে আমরা দেখেছি অল্প বৃষ্টি হলেই পানি জমে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরমে ওঠে, এবং মানুষ কিন্তু এই যে দুর্ভোগ পোহাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু এই রাস্তাটির মতো নগরীর বেশ কয়েকটি রাস্তা রয়েছে যাদের কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই চরম মাত্রায় পৌঁছাচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং তারা কিন্তু নানানভাবে দায়সারাভাবে তারা কিন্তু কথা বলছেন, এবং স্থানীয়রা কিন্তু একেবারেই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, এবং তারা বলছেন যে অচিরেই যদি এই রাস্তাগুলো সংস্কার না করা হয় তাহলে এই যে ভোগান্তি সেটি কিন্তু দিনের পর দিন বেড়েই চলবে। সেই বিষয়টি কিন্তু স্থানীয়রা বলছিলেন। অর্থাৎ এই রাস্তাটি দিয়ে স্থানীয় যারা গাড়ি চালক আছেন, যারা গাড়ি চালান, তারাও কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা একজন স্থানীয়র সঙ্গে একটু যুক্ত হব। এই যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কার হচ্ছে না, যার কারণে আসলে কি কি সমস্যা হচ্ছে? 1 বছর ধরে আমরা গাড়ি চালাতে পারি না, রাস্তা ভাঙ্গা, গাড়ি উল্টা পরে আমরা কোমর ব্যথা হয়ে জায়গা, অনেক কষ্ট। 1 বছর ধরে রাস্তাটা এরকম,
স্থানীয়রা বলছিলেন যে গত 1 বছর ধরে রাস্তাটির খানাখন্দের কারণে কিন্তু তারা যে ছোট ছোট যানবাহনগুলো পরিচালনা করেন সেটিও কিন্তু ঠিকমতো পরিচালনা করতে পারছেন না এবং তাদের শরীরে কিন্তু ব্যথা এসে যায়, সেই বিষয়টিও তারা বলছিলেন। এবং এই যে ভোগান্তি সেটি কিন্তু চরম মাত্রায় পৌঁছেছে এবং স্থানীয় কাউন্সিলর সহ জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে কিন্তু তারা এই রাস্তাটি সংস্কার না করার কারণ হিসেবে তাদেরকে দায়ী করছেন এবং বারবার আমরা দেখছি যে তাদের দিকে কিন্তু আঙ্গুল তুলছেন। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও কিন্তু বিভিন্ন উত্তর দিচ্ছেন, অর্থাৎ কবে নাগাদ এই রাস্তা মেরামত হবে তারা কিন্তু সেই উত্তর কিন্তু সঠিকভাবে তারা দিতে পারছেন না। এবং আমরা একটু যুক্ত হতে যাব, এখানকার স্থানীয় কাউন্সিলর রয়েছেন গোলাম রফিক দুদু, অর্থাৎ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রফিক দুদু, ওনার ছেলের রেদওয়ান মাহমুদ ময়না আছেন। আপনারা কেন এই রাস্তাটা সংস্কার করছেন? আসলে আমরা তো সিটি কর্পোরেশন, মেয়র মহোদয় এবং কাউন্সিলর যৌথভাবে আমরা এই রাস্তা দ্রুত গতিতে করার জন্য দাবি জানাচ্ছি, কিন্তু কি কারণে এই রাস্তার ঠিকাদার এখনো কাজ ধরে নাই সেটা আমাদের বোধগম্য না। কিন্তু রাস্তার এই ভাঙা অবস্থায় আমরা চরম দুর্ভোগে আছি, আমাদের প্রচুর কষ্ট এবং জনগণের প্রচুর পরিমাণে দুঃখ কষ্টে লাঘব করার জন্য আমরা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এবং স্থানীয় জনপ্রশাসনের কাছ থেকে এই রাস্তাটা দ্রুত কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থানীয় কাউন্সিলর যে ছেলে রয়েছেন রেদওয়ান মাহমুদ ময়না, তিনিও কিন্তু বলছিলেন এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য তারা সিটি কর্পোরেশনের দ্বারস্থ হয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে অচিরেই এই রাস্তা সহ বিভিন্ন রাস্তার মেরামতে কিন্তু তারা হাত দিবেন, অর্থাৎ রাস্তার কাজ সম্পূর্ণ হলে এই যে মানুষের ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের রাস্তার সংস্কার না হয় সাধারণ মানুষের যে চলাচলে ভোগান্তি তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।